ওটা বোঝাবো। আর তার সাথে সাথে পজিটিভ সাইকোলজি থেকে বাকি আছে হচ্ছে ইউনিট 4, যেটাতে হচ্ছে পজিটিভ সাইকোলজির অ্যাপ্লিকেশন ইন ওয়ার্ক প্লেস, এডুকেশন, হেলথ, এই জায়গাগুলোতে। তো যাই হোক, এই দুটো আমাদের পড়ার বিষয়। তো তার আগে আমি তোদেরকে বলি যে তোদের যে কাজটা ছিল সেই কাজটা কোথায়, মানে পজিটিভ সাইকোলজি থেকে যে লেখালেখির কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি কোনো রকম কিছু পাইনি কারোর থেকে। আমি যেটা বলেছিলাম যে লিখতে হবে বা কোথা থেকে কিভাবে লিখবি বলে দিয়েছিলাম, সেই লেখাটা স্টিল নাও এখনো কারোর থেকে আসেনি। ঠিক আছে, তাহলে তোদের নিজস্ব রেসপন্সিবিলিটিতে তোরা তাহলে সেটা করে নিস, আর কিছু বলবো না ওই বিষয়টাতে। নেক্সট পড়ানোর যেটা, সেটাতেই আমি যাচ্ছি। এই যে প্লেস আর হচ্ছে বিভিন্ন হেলথ সেক্টর বল, এডুকেশনে বল, তো এই জায়গাগুলোতে পজিটিভ সাইকোলজির অ্যাপ্লিকেশনের কথা যদি আমরা বলি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই পজিটিভ সাইকোলজির অ্যাপ্লিকেশন তো আছে, এটা তো খুব ভীষণভাবে একটা অবভিয়াস একটা ব্যাপার। কারণ পজিটিভ সাইকোলজি থাকলে সেখানে একটা হ্যাপিনেস, অপটিমিজম, ল, মাইন্ডফুলনেস, এগুলো কাজ করে যাবে। তো এগুলো যত কাজ করবে এবং একটা কোনো জায়গায় পজিটিভিটি যত থাকবে, তত কি হচ্ছে, প্রত্যেকে ভালোভাবে কাজকর্ম করতে পারছে, কোনো কিছু নলেজ গেইন করতে পারছে, এবং হেলথের দিক থেকেও সে বিভিন্ন রকম ভাবে ইমপ্রুভমেন্টের জায়গাটা পাচ্ছে, যদি সেই সেটিংসটা পজিটিভিটির জায়গাতে তৈরি হয়। তো সুতরাং পজিটিভ সাইকোলজির একটা ভালো ইম্প্যাক্ট ওয়ার্কপ্লেস, এডুকেশন, হেলথ, এজিং, এগুলোর উপর গিয়ে পড়ছে। এবার এই সবকটার ক্ষেত্রেই যেটা মেন মডেল, সেটা হচ্ছে পার্মা মডেল, PERMA, পার্মা মডেল গিভেন বাই মার্টিন সেলগাম। আর মার্টিন সেলগামের নাম আমরা জানি, যিনি হচ্ছেন ফাদার অফ পজিটিভ সাইকোলজি। উনি এই মডেলটা দিয়েছিলেন, এবং এই মডেলটাই আমি আজকে তোদেরকে শুধু বোঝাবো। এই মডেলটা ওয়াইজই কিন্তু তোরা তোদের কাছে দেখবি ওয়ার্ক প্লেস, এডুকেশনের যে নোটসটা রয়েছে, সেই নোটসটা বা এজিং বল বা হেলথ সেক্টরে যা কিছু তোরা ওয়ার্ক মানে অ্যাপ্লিকেশন গুলো তোরা যখন পড়বি, তখন দেখতে পাবি পার্মা মডেলটার উপর বেস করেই কিন্তু পুরো মেটেরিয়ালটা প্রোভাইড করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আগে পার্মা মডেলটাই পড়ে নিচ্ছি, এবং পার্মা মডেলটা বোঝার পরে তোরা যখন নিজেরা পড়বি ওই জায়গাগুলো, ওয়ার্ক প্লেস বল বা এডুকেশন বা হেলথ, এজিং, এগুলো পড়লে তোরা বুঝে যাবি যে কিভাবে এটার ইমপ্লিকেশনটা হয়েছে। যাই হোক, একটা ছবি তোদেরকে আমি পাঠিয়েছি পার্মা মডেলের, ওটা একটু স্ক্রিন শেয়ার বোঝাই। এটাতে দেখ যেটা বলছে সেটা হচ্ছে, পার্মা মডেলের মধ্যে PERMA, পার্মা বলেছে তো, P ফর পজিটিভ ইমোশন, E ফর এঙ্গেজমেন্ট, R ফর রিলেশনশিপ, M ফর মিনিং এন্ড A ফর অ্যাকমপ্লিশমেন্ট। মানে পজিটিভ ইমোশনটা আমাদের থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। পজিটিভ ইমোশনের মধ্যে হ্যাপিনেস, ওয়েলবিং, অপটিমিজম, এই জায়গাগুলো রয়েছে। এবং পজিটিভ ইমোশন আসবে যদি আমরা পজিটিভ কিছুর সাথে এঙ্গেজ নিজেদেরকে রাখি, এবং রিলেশনশিপের জায়গাটাও যদি পজিটিভ হয়, অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা জিনিসের মধ্যে মিনিংটা যদি পজিটিভলি করার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী যদি আমাদের কাজটা কমপ্লিট করি বা অ্যাকমপ্লিশ করি, তাহলে আমাদের পজিটিভিটির সেন্সটা তৈরি হবে। তো এখানে এই পার্মার যে পি, পজিটিভ ইমোশন, সেটা কিভাবে তৈরি হতে পারে? ফার্স্ট বলছে ফস্টার পজিটিভ ফিলিং। আমাদের মধ্যে পজিটিভ ফিলিং এর জায়গাটাকে প্রতিনিয়ত কালচার করতে হবে, তৈরি করার মতন জায়গায় আনতে হবে। আমরা কখনো, হ্যাঁ আমাদের মধ্যে মুড ফ্লাকচুয়েট করবে, রাগ হবে, ভয় হবে, এগুলো থাকবে, কিন্তু সেইগুলোকে প্রায়োরিটি না দিয়ে পজিটিভ ইমোশনস গুলো আমাদের নিজেদের মধ্যে কালটিভেট করতে হবে, এবং পজিটিভ ইমোশন গুলোকে ফস্টারিং করতে হবে। এনকারেজ সলিউশন। যখন কোনো প্রবলেমে পড়ছি
তখন কিন্তু আমাদের পজিটিভিটির দিকটা দিয়েই কিন্তু সলিউশন খুঁজতে হবে। আমরা যত নেগেটিভ হয়ে থাকবো আমাদের সলিউশন খুঁজতে গিয়ে তত বেশি প্রবলেম হবে। তো পজিটিভ ইমোশনের মধ্যে পজিটিভ ফিলিংস এ যখন ফস্টার করছি সেরকম ভাবে আমরা যে কোনো পজিটিভ সলিউশন তো এনকারেজ করব, সাপোর্ট প্রোভাইড করব। আমরা যত এরকম যদি মনে করি যে না আমি কাউকে হেল্প করব না, হেল্প করলে সে এগিয়ে যাবে আমি পিছিয়ে পড়বো, এই যে মনোভাবটা যখনই তৈরি হয় না তখনই কিন্তু আমরা আগে এগোতে পারি না। তো সবাইকে হেল্প করলে একটা না একটা সময় আমিও কোথাও না কোনো জায়গা থেকে হেল্প পাবো, এবং এটা মনে হবে না যে কেন পরবর্তীকালে গিয়ে এটা মনে হওয়ার কোনো জায়গা থাকবে না যে আমার সুযোগ ছিল আমি হেল্প করতে পারতাম, হেল্প না করার জন্য তার কোনো একটা প্রবলেমে পড়ে গেলে এবং সেখান থেকে নিজেকে সেলফ ব্লেম করতে শুরু করলাম, এই জায়গাগুলো আসবে না যদি আমরা সাপোর্ট প্রোভাইড করি। আর অ্যাড্রেস নেগেটিভ ইমোশন, নেগেটিভ ইমোশনস গুলোকে আমাদেরকে জানতে হবে, কারণ যে কোনো কিছু পজিটিভিটির পাশে এই নেগেটিভিটির পাশে কিন্তু পজিটিভিটি থাকে। তো আমরা কেন নেগেটিভ ইমোশনস গুলো শো করছি সেটা আমাকে জানতে হবে, জেনে সেটাকে পজিটিভ ওয়েতে ডিল করতে হবে। এই যে জায়গাটা পজিটিভ ইমোশনের ক্ষেত্রে এই জায়গাটাকে তৈরি করতে হবে। যেমন ধর ওয়ার্কিং প্লেসে, ওয়ার্কিং প্লেসে যদি আমরা হাসি মুখে কাজ করি বা সলিউশনস গুলোতে সবসময় যদি আমরা যে কোনো কারো সলিউশন হোক না কেন প্রবলেমের, যদি সেখানে এঙ্গেজ হই, কাউকে সলিউশন করতে এনকারেজ করি যে হ্যাঁ তুমি পারবে, মোটিভেশন যদি দিই, এইগুলো করি এবং সাপোর্ট প্রোভাইড যদি করি, কেউ যদি রেগে যায় সেখানে মধ্যস্থতা করে যদি ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করি, অবভিয়াসলি কি হচ্ছে ওয়ার্ক প্লেসে একটা পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে, পজিটিভ ইমোশন তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে পিটা প্রপারলি অ্যাপ্লাই করে একটা ফিডব্যাক পাচ্ছি। এরপরেরটা হচ্ছে ই ফর কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের জায়গাটাতে কি রয়েছে যে আমরা যে কোনো কাজে এঙ্গেজ হতে হবে আমাদেরকে, ওই ধরি মাছ না ছুঁই পানি এই যে বিষয়টা এটা করলে কিন্তু চলে না। কারণ আমরা যদি এঙ্গেজ না হই তাহলে সেখানে কি ঘটনা ঘটছে, তার ফিডব্যাক কি হতে পারে বা আউটকাম কি হতে পারে এগুলো সম্পর্কে আমরা অ্যাওয়ার হতে পারবো না। সো এনগেজমেন্ট হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। এঙ্গেজের মধ্যে কি রয়েছে, টার্ন চ্যালেঞ্জেস ইনটু অপরচুনিটিস। আমাদেরকে কিন্তু কোনো অপরচুনিটি পেতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এরকম নয় যে আমি কোনোদিনও চ্যালেঞ্জের মুখোমুখি হলাম না, সবসময় চাইছে আমার কাছে কিছু ভালো অপরচুনিটি আমি পাই, কোনো কিছু স্ট্রাগল করবো না, সেটা করলে কিন্তু হবে না। আমাদেরকে স্ট্রাগলে এঙ্গেজ হতে হচ্ছে, চ্যালেঞ্জে এঙ্গেজ হতে হচ্ছে, তবে গিয়েই কিন্তু আমরা ভালো অপরচুনিটিস গুলো পাবো। বিল্ড রিলেশনশিপ, ভালো রিলেশনশিপ তৈরি করতে হবে। আমাদের মধ্যে যেগুলো স্ট্রেংথ, যেগুলো স্কিল আমরা গেইন করেছি সেগুলোকে আরো এনকারেজ করতে হবে। আমাদের মধ্যে কনফিডেন্স এবং অটোনমির জায়গাটাকে আরো বেশি ফস্টার করতে হবে। ঠিক আছে, তো ওয়ার্কিং ফিল্ডে যদি আমাদের পজিটিভ ইমোশন তৈরি হয়ে থাকে সেরকম ভাবে আমরা ওয়ার্কিং ফিল্ডে ধর বিভিন্ন রকম কাজ করতে এগোচ্ছি, সেই কাজে যে আমরা সবসময় গোল্ডেন অপরচুনিটি পাবো, প্রমোশন পাবো সেটা তো নয়। তো তার জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হবে, আমাদের বিভিন্ন ভালো কাজ ইনোভেটিভ কাজ করতে হবে। তো এই কাজগুলোতে আমাদের এঙ্গেজ থাকতে হবে, প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক, সেটা আমার লোয়ার ডিভিশনের মানুষজন হোক বা সুপারভাইজার হোক ম্যানেজার হোক হোয়াট এভার যারা রয়েছে কলিগ, সবার সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। নিজের যে স্ট্রেংথ রয়েছে, যে জিনিসটা আমি ভালো পারি সেটাকে আরো বেশি ভালো করে তৈরি করতে হবে, সেটাকে ইনপুট দিতে, সেটার আউটকামটা যাতে ভালো হয় সেটা দেখতে হবে। নেক্সট হচ্ছে ফস্টার কনফিডেন্স এন্ড অটোনমি। আমাদের মধ্যে যে কাজটা করতে পারি এই কনফিডেন্সটা এবং নিজে কাজটা করতে পারবো বা পারি এই জায়গাটা যত থাকবে তত আমরা পজিটিভিটির সাথে কাজটাকে অ্যাকমপ্লিশ করতে পারবো। দেন হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ ওয়ার্কিং ফিল্ডে বল, এডুকেশন ফিল্ড, হেলথ সেক্টর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রিলেশনশিপটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ কি রিলেশনশিপের জায়গাটাতে কি হচ্ছে, মোস্ট ফ্যামিলি টাইম আমরা কি করতে পারছি, সেটা তোর ফ্যামিলির ক্ষেত্রে বল, আমরা ফ্যামিলি টাইম যদি আমরা নিজেদের একটা স্পেন্ড করি বা ওয়ার্কিং ফিল্ডে যেটুকুনি সময় কাজ করছি সেই যে কোয়ালিটি অফ টাইমটা যাতে আমি প্রোভাইড করতে পারি, সেটা দেখবো আমি কাজ করতে গিয়ে অন্য কোনো কাজে এনগেজ হবো না বা অন্য কোনো পার্সোনাল কাজে এনগেজ হবো না। হেলথ সেক্টরে কোনো কিছু হেলথ রিলেটেড কিছু জিনিস প্রোভাইড করতে গিয়ে আমরা অন্য কোনো কাজ বা অন্য কোনো কিছু জিনিসে এনগেজ হব না। এখানে
আমাদের এখানে বলছে বুস্ট ফ্যামিলি টাইম, মানে বলছে কি একটা কোয়ালিটি অফ টাইম যেখানেই কাজ করি না কেন সেখানে প্রোভাইড করতে হবে, আর জেনুইন বন্ডিং এর সাথে কাজ করতে হবে। যে ওটা আমার ওয়ার্কিং ফিল্ডের কাজ বলে প্রফেশনাল কাজ, আমি কোনোভাবে জেনুইন হলাম না, রয়্যাল হলাম না, কাজটা করে ফেললাম, তা কিন্তু লয়াল থাকতে হবে আমাকে। কাজের মধ্যে যদি লয়্যালটি না থাকে তাহলে কিন্তু, বা জেনুইননেস না থাকে, তাহলে সেই কাজের মধ্যে কিন্তু আমাদের মনের মধ্যেও থাকবে যে কাজটা আমি লয়্যালটির সাথে করলাম না, জেনুইনলি করলাম না, এটা ঠিক হলো না, এইগুলো থেকে নেগেটিভ ইমোশন তৈরি হবে। তো যে কোনো কাজে জেনুইন বন্ডিং এর সাথে কাজ করা দরকার, সোশ্যাল ইন্টারাকশনসটা ফস্টারিং করা দরকার। যে আমি ভীষণভাবে শাই, কথা বলবো না, বা আমি খুব ভীষণভাবে ইগোয়েস্টিক, কথা বলতে আমার ভালো লাগে না, কথা বলবো না, এই জায়গাগুলো, বা কারোর সাথে ইন্টারাক্ট করবো না, আমি একটা সুপারভাইজার লেভেলের মানুষজন, আমি কেন লোয়ার ক্লার্কের সাথে ইন্টারাক্ট করবো, এই কথাগুলো বললে কিন্তু চলে না। কারণ এইগুলো কি হচ্ছে, কাকে কখন কিভাবে প্রয়োজন পড়ছে সেটা আমরা জানি না। ইভেন এটাও ঠিক কথা যে প্রত্যেককে নিয়েই কিন্তু কি তৈরি হচ্ছে, একটা ওয়ার্কিং ফিল্ড বল, এডুকেশনাল ফিল্ড বল, হেলথ সেক্টর বল, এখানে কাজকর্মগুলো চলছে। তো সেই ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশনটা, মানে যারা যারা রয়েছে প্রত্যেকের সাথে ভালো ইন্টারাকশন তৈরি করতে হবে, এবং সর্বোপরি একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট রাখতে হবে। কেউ কাউকে ক্ষতি করে, কারোকে না জানিয়ে ভেতরে ভেতরে কেউ কোনো কাজ করে নিচ্ছে প্রমোশন পাওয়ার জন্য, বা আরো ভালো পোস্টে পৌঁছানোর জন্য এগুলো যে করছে, এইগুলো করাটা কখনোই উচিত না। এগুলো করলে একটা না একটা সময় কি হচ্ছে, সেগুলো মানুষজনের চোখে আসবে, তাকে অন্যরকম ভাবে দেখতে শুরু করবে, এই প্রবলেম গুলো কিন্তু অ্যারাইজ হবে। সো বি অ্যাওয়ার অফ দ্যাট, এবং প্রত্যেকটা জায়গায় সাপোর্টিভ এনভায়রনমেন্টের জায়গাটাকে তৈরি করা দরকার। এইরকম ভাবে রিলেশনশিপের জায়গাটা তৈরি হবে। এবং মিনিং, এই যে এত পজিটিভ ইমোশন, এঙ্গেজমেন্ট, রিলেশনশিপ কথা বলছি, এখানে প্রত্যেকটা যে কাজ করব, ইমোশনালি ঠিক মতন কাজ করছি, নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করছি, সোশ্যাল ইন্টারাকশন ভালো করে করছি, তো এগুলো কেন করব, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। তো এইগুলো সবকটা করার পেছনে আমাদের একটা পারপাস থাকা দরকার, যে কেন কাজটা করছি। এই পারপাসটা যতক্ষণ আমাদের কাছে ক্লিয়ার না হবে, আমাদের মধ্যে কিন্তু ওই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থেকে যাবে, যে কেন করছি, করে কি লাভ হবে, এই ভালোটা করলে কি হবে, সবাই তো এটা করছে, আমি কেন এক্সট্রা ভাবে করে গিয়ে কি কিছু প্রবলেমে পড়ে যাবো না, তো এই ধরনের জায়গাগুলো তৈরি হবে। সো ফাইন্ড পারপাস ইন মিনিংফুল অ্যাক্টিভিটিস, ফাইন্ড ভ্যালু ইন পার্সোনাল রিলেশনশিপ। কোনো কাজ করছি মানে আমার যে পার্সোনাল রিলেশনশিপটা রয়েছে তাকে ভ্যালু দিচ্ছি না, এটা করাটা উচিত না। সবাই কাজে ব্যস্ত, প্রত্যেকেই যাদের নিজের অ্যালটেড কাজ করছে, কিন্তু হোম আর ওয়ার্ক এনভায়রনমেন্ট সবসময় ঠিক জায়গায় একটা ডিস্টিংশন ফর্মে রাখা দরকার। আদারওয়াইজ কি তৈরি হবে, একটা হ্যাজারাস কন্ডিশন তৈরি হবে, একটা প্রবলেমেটিক কন্ডিশন তৈরি হবে, সেখান থেকে পজিটিভ ইমোশন, এঙ্গেজমেন্ট, এই জায়গাগুলো লুজ করতে শুরু করবে। সো আমাদের পার্সোনাল রিলেশনশিপের ভ্যালুটা দিতে হচ্ছে প্রত্যেক দিনের যে গোল, সেই গোলটা কি কাজ করতে চলেছে, আজকে আমার টার্গেট, ঠিক আছে, আমাকে কি কি করতে হবে, এই গোলটার কেন আমি ফিক্স করেছি, এটা সিগনিফিকেন্সটা কি, এটা মাহাত্ম, গুরুত্বটা কি, ইম্পর্টেন্সটা কি, সেটাও বুঝতে হবে। তবে গিয়েই কিন্তু আমরা প্রত্যেক দিনের রুটিন ওয়াইজ কাজটাকে কমপ্লিট করতে পারবো, আদারওয়াইজ পারবো না। যদি আমাদের সিগনিফিকেন্সটা আমরা আমাদের কাজের গোল সেট না বুঝতে পারি, আমরা তখনই বুঝবো, ভুল করতে শুরু করি, যে না আজকে করলাম না, ঠিক আছে কাল করে, কাল না হলে পরশু, তারপরে গিয়ে লাস্ট মোমেন্টে আমাদের তাড়াহুড়োটা পড়ে যায়। তো এই ক্ষেত্রে বলছে যে মিনিংটা বোঝা দরকার। 1 মিনিট একটু ভাবতো। দাঁড়া,
প্রিন্টার একবার শেয়ার করে তো এই যে মিনিং এর কনসেপ্টটা তোদেরকে বলছিলাম যে আমরা প্রত্যেক দিনের রুটিন ফেল করি বা কাজটা ঠিক মতন করে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনে গুছিয়ে উঠতে পারি না, একটা কাজের সাথে আরেকটা কাজ ওভারল্যাপ করে ফেলি। কারণটা হচ্ছে একটাই, আমরা বুঝতে পারি না এই কাজটার সিগনিফিকেন্সটা কি। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফিল্ডে বোঝা দরকার। যদি আমরা স্টুডেন্ট হই সেখানেও বোঝা দরকার, আমি যদি একজন হোম মেকার হই সেখানেও বোঝা দরকার, কোনো প্রফেশনাল ফিল্ডে কাজ করছি সেখানেও এটা বোঝা দরকার। হোম ওয়ার্ক এনভায়রনমেন্টের ডিস্টিংশন বোঝো আর আমার কাজের মিনিংটা বোঝো, তবে গিয়ে কিন্তু কাজ প্রপার হবে। আদারওয়াইজ কাজ জমে গিয়ে সেখান থেকে একটা নেগেটিভ ইমোশন, ল্যাক অফ এঙ্গেজমেন্ট, এই জায়গাগুলো তৈরি হবে, কাজের মধ্যে আরো বেশি প্রবলেম ক্রিয়েট হবে। নেক্সট, অ্যাকমপ্লিশমেন্ট। কি দরকার? আমাদের কাজগুলোকে প্রপার টাইমে অ্যাকমপ্লিশ করতে হবে। অ্যাকমপ্লিশ করতে গেলে আমাদের গোলটাকে চিনতে হবে এবং যখন কোনো গোলে রিচ করছি সেখানে গিয়ে ভালো কিছু করতে পারছি সেই অ্যাচিভমেন্টটাকে আমাকে সেলিব্রেট করতে হবে। আমরা অনেক সময় আমাদের নিজের ছোটখাটো অ্যাচিভমেন্ট গুলোকে না খুব তুচ্ছ মনে করি, যেগুলো হওয়ার ছিল হবে এরকম ভাবে আমরা ছেড়ে দিই, কিন্তু না, ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে যদি আমরা চিয়ার করতে থাকি, সেলিব্রেট করতে থাকি, তবে গিয়ে কিন্তু সেটাও আমাদের কাছে কিন্তু একটা এনকারেজমেন্টের জায়গা তৈরি করে। হ্যাঁ, ভবিষ্যতে এটা আরো ভালো কিছু করবো, আরো ভালো করা যেতে পারে, করতে পারি, এই জায়গাটা তৈরি হয়। এবং এখান থেকে কি হচ্ছে, আমাদের যে পার্সোনাল গ্রোথ ডেভেলপমেন্ট এই জায়গাটাও বাড়ছে। আমরা যে পেরেছি আগে কাজটা করতে, এখান থেকে যে শিখলাম কিছু জিনিস, পরবর্তীকালে আরো ডিফিকাল্ট কাজ আমরা করতে পারবো, এই কনফিডেন্স লেভেলটা তৈরি হচ্ছে। নিজেদের যে সাকসেস প্রেজ এটাকে রেকগনাইজ করতে পারছি এবং পরবর্তীকালে আরো কিছু দূরে এগিয়ে যাওয়া, নিজেকে অন্যান্য ফিল্ডে কন্ট্রিবিউট করার জায়গাটাও আমরা ভাবছি। এই যে পরিপূর্ণতার জায়গাটা, অ্যাকমপ্লিশমেন্টের জায়গাটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। সো এই যে জিনিসটা, দ্যাট ইজ দ্য পার্মা মডেল, এই পার্মা মডেলটা আমাদের ওয়েলবিং, হ্যাপিনেস, অপটিমিজম সবকিছুকে এনকারেজ করছে, যেটা দিয়ে আমরা যে কোনো ওয়ার্কিং ফিল্ড, হেলথ সেক্টর, এজিং, এডুকেশন প্রত্যেকটা ফিল্ডেই আমরা এখানে কাজে লাগাতে পারি এই মডেলটাকে। দ্যাট মডেল ইজ গিভেন বাই মার্টিন সেলডাম। এবার এটা হচ্ছে মধ্যা কথা, এই যে পারমাটা, এই পারমার কথা অনুযায়ী এবার এই জিনিসগুলোকে যখন এডুকেশনে লিখবো এডুকেশনের কনসেপ্ট দিয়ে লিখছি, যখন ওয়ার্কিং দিয়ে লিখবো তখন ওয়ার্কিং এর কনসেপ্ট দিয়ে লিখবো, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো এটা কি বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে পার্মা মডেল দিয়ে ইউনিট 4টাকে পুরোটাকে তোরা ডান করবি। তাহলে আমাদের পজিটিভ সাইকোলজি কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, আর আমি কাজগুলো তোদেরকে দিয়ে রেখেছিলাম করার জন্য, যেগুলো এই অপটিমিজম, হ্যাপিনেস, হোপ এগুলো, তো ওটা তোদের দায়িত্বে রইলো। যদি কোনোদিনও কমপ্লিট করতে পারিস পরীক্ষার আগে, সিস্টেমের আগে আমাকে দিবি, আমি চেক করে দেবো। ঠিক আছে, আদারওয়াইজ আমার দিক থেকে পজিটিভ সাইকোলজি কিন্তু এন্ড হয়ে গেল, সিলেবাস কমপ্লিট পজিটিভ সাইকোলজি। আচ্ছা, নেক্সট হেলথ সাইকোলজি থেকে আমাদের ইউনিট 1 এর একটা পোর্শন বাকি ছিল, সেটা হচ্ছে বিপিএস মডেল। বিপিএস মডেলটা করাবো। আচ্ছা, বায়োসাইকোসোশ্যাল মডেলের একটা লিংক আমি তোদেরকে প্রোভাইড করেছি গ্রুপে, ওই লিংকটার থেকে মেটেরিয়ালটা তোরা করে নিবি, মানে লিখে নিবি হাতে। লিংকটার থেকেই পড়াই। স্ক্রিনটা শেয়ার করি।
বায়োসাইকোসোশ্যাল মডেলের ধারণাটা একটু হলেও তোরা যখন হেলথ সাইকোলজি পড়ে এসছিস তখন কিন্তু পড়েছিস, ঠিক আছে? তো বায়োসাইকোসোশ্যাল মডেলটা, সরি হেলথ সাইকোলজি পড়েছিস বলছি, মানে তখন কিন্তু তোরা দেখেছিস। কারণ হেলথ সাইকোলজিরই একটা বড় অংশ হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট বা স্ট্রেসের জায়গাটা। তো স্ট্রেসের কনসেপ্ট, স্ট্রেস কিভাবে তৈরি হচ্ছে, তার পেছনে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল কি ইম্পর্টেন্স রয়েছে, এইগুলো আমরা দেখেছি। তো হেলথ সাইকোলজিরও মডেল যেমন বিপিএস, সেরকম ভাবে এই বিপিএস মডেলে ডেসক্রাইব করে যে কিভাবে ইন্ডিভিজুয়ালের মধ্যে স্ট্রেস বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল দিক থেকে তৈরি হতে পারে, সেই জায়গাটাই পড়বো। তো এই যে মডেলটা বায়োসাইকোসোশ্যাল মডেল, বায়ো মিনস বায়োলজিক্যাল, সাইকো মিনস সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল মিনস সোশ্যাল। তো এখানে এই মডেলটার মধ্যে হেলথ এবং ইলনেস বিহেভিয়ার কেমন হতে পারে দুটো নিয়ে বলা হয়েছে, মানে হেলদি বিহেভিয়ার কি এখানে ডেসক্রাইব করা হয়েছে। তো এখানে যেটা বলছে হেলথ অ্যান্ড ইলনেস বিহেভিয়ারের পেছনে যে বায়োলজিক্যাল ফ্যাক্টরস গুলো কাজ করে সেগুলো হচ্ছে তোর জিন, বিহেভিয়ারাল ফ্যাক্টরের মধ্যে আমাদের লাইফস্টাইল, স্ট্রেস, হেলথ হ্যাবিট এগুলো রয়েছে। বিহেভিয়ারাল ফ্যাক্টর মানেই হচ্ছে আমাদের মাইন্ডের রিফ্লেকশন হয় আমাদের বিহেভিয়ারের মধ্যে। তো সাইকোলজিক্যালটাকে বলছে বিহেভিয়ারাল ফ্যাক্টর, তার মধ্যে আমাদের লাইফস্টাইল, স্ট্রেস, হেলথ বিলিফ কিরকম রয়েছে সেগুলোর একটা ইম্প্যাক্ট রয়েছে হেলথ অ্যান্ড ইলনেস বিহেভিয়ারের উপরে। এবং সোশ্যাল কন্ডিশন, আমরা যে কালচারের মধ্যে বিলং করছি, আমাদের সোশ্যাল সাপোর্ট বা ফ্যামিলি রিলেশনশিপ কেমন তার উপর ডিপেন্ড করছে। তাহলে জিনগত দিক, আমাদের লাইফস্টাইল, হেলথ হ্যাবিট, আর তার সাথে সাথে আমাদের কালচারাল ইনফ্লুয়েন্স, ফ্যামিলি রিলেশনশিপ, সোশ্যাল সাপোর্ট, এই তিনটে এরিয়া মিলে আমাদের হেলথ রিলেটেড বিহেভিয়ার বা ইলনেস রিলেটেড বিহেভিয়ার ডিপেন্ড করে যাচ্ছে। আচ্ছা, এই বিপিএস মডেলটা কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি মডেল। বুঝতেই পারছিস ইন্টারডিসিপ্লিনারি, কারণ এটা বায়োলজিতেও এই পড়ানো হচ্ছে, এই বিষয়টা সাইকোলজিতেও পড়ানো হয় এবং সোশিওলজির ক্ষেত্রে বা এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে এই মডেলটা গুরুত্বের সাথে পড়ানো হচ্ছে। কারণ এই মডেলটা দিয়ে আমরা বুঝতে পারছি যে হিউম্যান ডেভেলপমেন্টের সাথে সাথে হেলথি বিহেভিয়ার এবং ইলনেস বিহেভিয়ার কিভাবে গ্রো করে। এই মডেলটা প্রথম দিয়েছিলেন হচ্ছে জর্জ এল এঞ্জেল 1977 এ। জর্জ এল এঞ্জেল 1977 এ এই মডেলটা দিয়েছিলেন। এই মডেলটা বেসিক্যালি বায়োমেডিক্যাল বলে একটা মডেল ছিল, সেই মডেলেরই পরবর্তী ভার্সন হচ্ছে কি তোর বায়োসাইকোসোশ্যাল মডেল। বায়োমেডিক্যাল মডেলটা একটু ছোট করে বলে দিই, বায়োমেডিক্যাল মডেলে পুরোটাই হচ্ছে বায়োলজিক্যাল এবং মেডিকেল সায়েন্সের উপর ডিপেন্ড করে হতো। কারণ আগে বলা হতো যা কিছু সমস্যা হচ্ছে সবটাই হচ্ছে আমাদের জিনগত সূত্র থেকে হয়েছে, বা একদম ইনার কোনো আনকনসিয়াস কনফ্লিক্ট থেকে কিছু জিনিস হচ্ছে তার ফলে হচ্ছে। তো এটা যে সবসময় ঠিক তা না, এর বাইরেও যে সোশিও এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে থেকে কাজ করে আনকনসিয়াস কনফ্লিক্ট তৈরি হয়, বা সেখান থেকে ভবিষ্যতে পরবর্তীকালে একটা কিছু এফেক্ট জিনের থ্রু দিয়ে আরেকটা জেনারেশনের মধ্যে যায়, সেই জায়গাটা প্রপার ডেসক্রিপশন কিন্তু বায়োমেডিক্যাল মডেল দিতে পারেনি। এই ল্যাকিং গুলো পূরণ করতে এসেছিল হচ্ছে বায়োসাইকোসোশ্যাল মডেল। তো জর্জ এঞ্জেল এই মডেলটা সম্পর্কে বলতে চাইছেন যে understand a person's medical condition, it is not simply the biological factor to consider but also the psychological and social factors. মানে আমরা যেটা সব সময়ের জন্য ভুল করি, যে কারোর কোনো শরীর খারাপ হয়েছে মানে তার শারীরিক দিক থেকে কোনো সমস্যা, বায়োলজিক্যাল কোনো সমস্যার জন্য হয়েছে। কিন্তু জর্জ এঞ্জেল উনি প্রথম ডেসক্রাইব করলেন যে বিষয়টা শুধু সেইখানে রেস্ট্রিক্টেড নয়, এর পেছনে কোনো বায়োলজিক্যাল রিজনও থাকতে পারে, কোনো সোশিওলজিক্যাল রিজনও থাকতে পারে। সেখান থেকে আমাদের সাইকোলজি থেকে চলে এসেছে যে বডি অ্যান্ড মাইন্ড ইন্টাররিলেটেড, ঠিক আছে? তো এবং আমরা যে তোরা পড়িসনি, সাইকোফিজিক্স এর একটা কনসেপ্ট আছে, সেই সাইকোফিজিক্স এর কনসেপ্টটাও কিন্তু এরকম ভাবেই এসছে। যাই হোক, আমরা এবার যে বায়োলজিক্যাল রয়েছে, সাইকোলজিক্যাল কি কি ফ্যাক্টর রয়েছে এবং সোশিওলজিক্যাল কি কি ফ্যাক্টর রয়েছে। তো বায়োলজিক্যাল ফ্যাক্টর বলতে আমাদের ফিজিওলজিক্যাল জায়গাগুলো, যেখানে জিন,
আমাদের হেরিডিটি ফ্যাক্টর এগুলো রয়েছে। তো এইগুলোর প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটাকে নিয়ে বায়োলজিক্যাল হেরিডিটি ফ্যাক্টরস গুলোকে দুটো ভাগে ভাগ করেছে। বায়োলজিক্যাল এখানে যেমন বলেছে যে বায়োলজিক্যাল এন্ড জেনেটিক ডিটারমিনেন্টস আমাদের যে হেলথ রয়েছে বায়োলজিক্যাল এন্ড জেনেটিক ডিটারমিনেন্টস তার মধ্যে আমাদের এজ, সেক্স, ইনহেরিটেড কন্ডিশন, জেনেটিক মেকআপ আমাদের কেমন সেটা ডিপেন্ড করছে। অনেক সময় জেনেটিক্স এর দিক থেকেও কিন্তু অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। তো এখানে বায়োলজিক্যাল এবং জেনেটিক ডিটারমিনেন্টস অফ হেলথ এর সাথে এজ, সেক্স, ইনহেরিটেড কন্ডিশন, জেনেটিক মেকআপ এগুলো কাজ করে যাচ্ছে। তো এই যে ফ্যাক্টরস গুলো এই ফ্যাক্টরস গুলোকে যদি দুটো ভাগে ভাগ করা যায় তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার আর একটা হচ্ছে ডাকলেস স্ট্যান্ড। মানে ফিজিক্যাল স্ট্রাকচারের দিকটা দেখ আমাদের আউটার, আর ডাকলেস স্ট্যান্ডের দিকটা দেখ আমাদের ইনার। তো ফিজিক্যাল স্ট্রাকচার, সেক্স, ইন্টেলিজেন্স এই যে জায়গাটা এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল বা হেরিডিটারি ফ্যাক্টরের মধ্যে যেমন পড়ে যাচ্ছে ঠিক সেরকম ভাবে ডাকলেস গ্ল্যান্ড, নার্ভাস সিস্টেম, আমাদের বডির মধ্যে বিভিন্ন কেমিক্যাল মানে যে কেমিক্যালস গুলো রয়েছে যেগুলো দিয়ে বডি কেমিস্ট্রি তৈরি হচ্ছে সেই সবকটাই কিন্তু বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। যদি কারোর নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকে, যদি কারোর আমাদের শরীরের মধ্যে যে কেমিক্যালস গুলো রয়েছে, যে নিউরোট্রান্সমিটার্স গুলো রয়েছে সেগুলো যদি প্রপারলি কাজ না করে, ইভেন ডাকলেস গ্ল্যান্ড গুলো হরমোনস গুলো যদি ঠিক মতন ভাবে সিক্রেট না করে, খুব বেশি বা কম যদি সিক্রেট করতে থাকে, বা আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার যদি একটা অদ্ভুত ধরনের তৈরি হয়, আমাদের ইন্টেলিজেন্স প্যাটার্ন যদি একটু বিলো বা অ্যাভারেজ বিলো বা হাই লেভেলের তৈরি হয়, নর্মাল থেকে যদি সবকটা যদি অ্যাওয়ে তৈরি হয়, তখন সেখান থেকেই যেটা তৈরি হয় সেটা ইলনেস রিলেটেড বিহেভিয়ার তৈরি হয়। আর যখন এই সবকটা জিনিস একদম নর্মাল ওয়েতে চলছে তখন সেখান থেকে কি তৈরি হচ্ছে, সেখান থেকে একটা হেলদি বিহেভিয়ার তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে একটা ডিটারমিনেন্টস এর জায়গা বায়োলজিক্যাল দিক থেকে আমরা কিভাবে কনসিডার করছি যে হেলথ বা ইলনেস রিলেটেড বিহেভিয়ার গুলো হচ্ছে। দেন হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে অবভিয়াসলি ইমোশনস, বিহেভিয়ার, যেমন সাইকোলজিক্যাল কোনো স্ট্রেস, ফিয়ার, বিলিফ, কোপিং মেকানিজমে কোনো প্রবলেম, স্ট্রেস এগুলো যেমন হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে আমরা কোনো জিনিসকে কিভাবে পারসিভ করছি। ঠিক আছে, ডিজিজ অনেক রকম ভাবে তৈরি হতে পারে। ডিজিজ ধর এরকম ডিজিজ আছে যে আমরা আমাদের যদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স এর কথা ভাবি, একটা ফিয়ার বা ফিয়ার বলবো না, ফোবিয়া। ফোবিয়াটা কাউকে দেখে অহেতুক ভাবে আমরা নিজেদের মধ্যে গ্রো করি। হিস্টেরিয়া, তারপর সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, এরকম বিভিন্ন ডিসঅর্ডার্স রয়েছে সেটা কাউকে দেখে পারসিভ করে আমরা আমাদের মধ্যে হয়। বা অনেক সময় এরকমও হয় যে কোনো একটা সিচুয়েশনে আমরা দেখছি যে কেউ কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে, সেই অসুস্থ সিচুয়েশনের মধ্যে থাকতে থাকতে আমরাও সাইকোলজিক্যালি এতটা ডিপ্রেসড হয়ে গেলাম যে আমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া, কোনো কিছু জিনিসে অনীহা তৈরি হওয়া, ইন্টারেস্ট ল্যাক করা, এগুলো তৈরি হয়ে গেল। তো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে পারসেপশন, আমাদের মোটিভেশন, লার্নিং, আমাদের প্রিভিয়াস অ্যাটিটিউড, বিলিফ সিস্টেম কি রয়েছে সেই বিষয়টার উপর সবটাই কাজ করে দেয়। ঠিক আছে, আমরা কি বিলিভ করি, আমাদের অ্যাটিটিউডটা কোনো অবজেক্ট, কোনো জিনিস, কোনো মানুষের প্রতি কেমন, আমরা কিভাবে কোনো কাজে মোটিভেশন দেখাই না ল্যাক অফ মোটিভেশনে সবসময় বলছি, আমরা কোনো কিছু জিনিস প্রপারলি লার্ন করতে পারি কি পারি না, এই সবটাই হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এটা কেন সাইকোলজিক্যাল, কারণ এটা আমাদের নিজস্বতার উপর ডিপেন্ড করছে আমরা কখন মোটিভেটেড কখন মোটিভেটেড হব না, বা লার্নিং এ কোনদিনই শিখতে ইন্টারেস্টেড আছি বা নেই। আমাদের বিলিফ সিস্টেমের মধ্যে খুব অর্থোডক্স বিলিফ সিস্টেম রয়েছে, এই জিনিসগুলো যত থাকবে সেরকম ভাবে আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টরসটা কাজ করছে। পজিটিভ ওয়েতে কাজ করলে হেলথ বিহেভিয়ার, আর নেগেটিভ ওয়েতে কাজ করলে ইলনেস বিহেভিয়ার কাজ করছে। তারপরটা হচ্ছে কি সোশ্যাল ফ্যাক্টর। সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে আমরা যে কালচার, যে এনভায়রনমেন্ট, ইভেন সব থেকে বড় কথা যে ফ্যামিলি সেটআপে বড় হচ্ছি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো ফ্যামিলির মধ্যে যেটা পড়ছে, ফ্যামিলির মধ্যে পড়ে যাচ্ছে হচ্ছে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি নাকি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, কি ফ্যামিলির মধ্যে বিলং করছি। সবাই একসাথে থাকাটা একরকম একটা ইম্প্যাক্ট ফেলে, আবার
এক্সটেন্ডেড হয়ে থাকাটা একটা ইম্প্যাক্ট, মানে নিউক্লিয়ার ফ্যামিলির ইম্প্যাক্ট আবার আলাদা রকম ভাবে পড়ে। তো এই সোশ্যাল ফ্যাক্টরটা মধ্যে ফ্যামিলি একটু গুরুত্বপূর্ণ জায়গা। রেফারেন্স গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ রোল অ্যান্ড স্ট্যাটাস। রেফারেন্স গ্রুপ মানে আমি কাদের সাথে মিশছি, আমি যদি একজন স্টুডেন্ট হই আমার রেফারেন্স গ্রুপ স্টুডেন্ট, আবার আমি যে কোনো জায়গায় নাচ শিখছি, গান শিখছি, আঁকা শিখছি, সেটাও আবার আমার রেফারেন্স গ্রুপ। মানে আমার সাথে অ্যাসোসিয়েটেড কারা, সেটা আমাদের রেফারেন্স গ্রুপ। সেখানে কি ধরনের অ্যাটিটিউড বিহেভিয়ার শো করা হচ্ছে, সেই অ্যাটিটিউড বিহেভিয়ার সেখানে মানে এনভায়রনমেন্টটা কতটা হেলদি এনভায়রনমেন্ট, তার ইম্প্যাক্টটা আমাদের উপর হেলদি বিহেভিয়ার করবে। আর যদি ইলনেস প্র্যাকটিস সেখানে চলে, আমাদের মধ্যে ইলনেস বিহেভিয়ার তৈরি হবে। এবং কোন একটা জায়গায় আমরা কি রোল প্লে করছি, আমাদের স্ট্যাটাসটা কি। আমরা কোনো কলেজে যখন পড়তে যাচ্ছি, আমি এজ এ টিচার হিসেবে রোল প্লে করছি, তোরা একটা স্টুডেন্ট হিসেবে রোল প্লে করছিস, ঠিক আছে? এবার এই যে রোল প্লেইং এর জায়গাটা, আর স্ট্যাটাস যদি বলিস, তোরা ফিফথ সেমের স্টুডেন্ট, ওদের সাথে সিক্স বা ফার্স্ট সেম থার্ড সেমের একটা ডিফারেন্স আছে। আবার টিচারদের মধ্যে যারা সিনিয়র, জুনিয়র, প্রিন্সিপাল, প্রত্যেকের সাথে একটা স্ট্যাটাস রিলেটেড ডিফারেন্স রয়েছে। প্রত্যেকেরই হয়তো রোল এজ এ টিচার, কিন্তু ডেজিগনেশন হিসেবে আলাদা আলাদা সিগনিফাই করছে। তো এই সমস্ত কিছু জিনিসটা ফ্যামিলি, রেফারেন্স গ্রুপ, রোল এন্ড স্ট্যাটাস, প্রত্যেকটাই কিন্তু আমাদের সোশ্যাল ফ্যাক্টর হিসেবে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে আমাদের ইলনেস এবং হেলথ বিহেভিয়ারের উপর কাজ করছে। এবং প্রত্যেকটা জায়গায়, সেটা বায়োলজিক্যাল বল, সাইকোলজিক্যাল বল, সোশ্যাল বল, প্রত্যেকটা যখন নর্মালে কাজ করছে, তখনই হেলথ বিহেভিয়ার, যখন সেটা ডিটোরিয়েটেড ফর্মে বা আপগ্রেডেড ফর্মে হট করে গিয়ে কাজ করছে, তখনই সেটা হয়ে যায় একটি ইলনেস প্র্যাকটিস বা ইলনেস বিহেভিয়ারে পরিণত হয়। আচ্ছা, এই মডেলটা বেসিক্যালি কারোর ধর কোনো ক্রনিক পেন হয়েছে, সেই পেনটার পেছনে কোনো সাইকোফিজিওলজিক্যাল বিহেভিয়ার আছে কিনা সেটা বার করার জন্য বেসিক্যালি এই মডেলটাকে ইউজ করা হয়। কারণ দীর্ঘদিন একটা মানুষ ক্রনিক ডিসঅর্ডারে ভুগছে বা ক্রনিক পেনে ভুগছে, তো ফার্স্ট অফ অল যেটা দেখা হয় যে বায়োলজিক্যাল কোনো সিমটমের কারণে হয়েছে কিনা, বা বায়োলজিক্যাল কোনো কারণ আইডেন্টিফাই হওয়ার পরে বুঝতে হয় যে এই যে এতদিন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে, এর ফলে তার মধ্যে কোনো স্ট্রেস, ল্যাক অফ মোটিভেশন, কোনো কগনিটিভ দিকের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাকে জানতে হয়। এবং সোশ্যাল দিক থেকে সে কি সব জায়গায় সবার সাথে মেলামেশা করতে পারছে অসুস্থতার কারণে, না সবাই তার সাথে এসে কথাবার্তা বলছে, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হয়। কারণ একটা সোজা সহজ সরল হিসেব হচ্ছে, একটা মানুষ দীর্ঘদিন ধরে ডিসঅর্ডারে ভুগছে, সে প্রথম দিকে হয়তো কিছু সাপোর্ট তারা পেয়েছে, পরবর্তীকালে সেই সাপোর্টটা তারা পাচ্ছে না, তখনই কি হচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে। ঠিক আছে, প্রবলেমটা কি ক্রিয়েট করছে, যে প্রথমে যে সাপোর্টটা পাচ্ছিল দীর্ঘদিন অসুস্থতার কারণে, সব বাকি যারা সোশ্যাল এনভায়রনমেন্টে আছে তারা আর আসছে না, তার ফলে সে লোনলিনেস ফিল করছে। সে হয়তো একজন আর্নিং মেম্বার ছিল, সে সেই লাইফস্টাইলটা অসুস্থ হওয়ার পরে লিড করতে পারছে না, তার সাইকোলজিক্যাল দিক থেকে ডিপ্রেশন তৈরি করছে। এবং বায়োলজিক্যালিও যেহেতু সোশ্যাল এবং সাইকোলজিক্যাল দিক থেকে ডিপ্রেসড হয়ে পড়েছে, বায়োলজিক্যালি সে যতটা অসুস্থ, সেই রিকভারি জায়গাটা সে ল্যাক করছে, আরো বেশি অসুস্থতার জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে। তো একটার সাথে একটা কি হয়ে যাচ্ছে, ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে। এখানে সেটাই একটা বুঝিয়েছে একটা ডায়াগ্রাম দিয়ে, যে ক্রনিক পেনের সাথে যখন আমাদের এই অ্যাটাচমেন্টটা কমতে থাকে সোশ্যাল দিক থেকে, তখন আমাদের পেনটা আমরা অনেক সময় ইনক্রিজ করি। দেখবি যে মানুষটা একদম বিছানায় শয্যাশায়ী, কেউ দেখতে আসে না, হঠাৎ করে কেউ দেখতে এলে সে তার পেনের কথাটাই হয়তো বারবার বলছে, যে আমার ভালো লাগছে না, কতদিন ধরে এক হয়ে বসেছি, সব সময় একটা তার খারাপ লাগার জায়গাটাকে শো করছে, এটা কিন্তু হতে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে, এইগুলো একটা ব্যাপার, এটা হয়। তো এইগুলোর সাথে সাথে আমাদের ফ্যামিলি পার্সন, আমাদের বাকি যারা মেম্বার্স রয়েছে, বা সাইকোলজিক্যালি একটা কাউন্সিলিং হওয়া, থেরাপি হওয়া, এগুলোর খুব প্রয়োজন রয়েছে। আদারওয়াইজ কিন্তু আমরা সহজেই ক্রনিক পেইন থেকে নিজেকে রিকভার করতে পারবো না। অ্যাজাম্পশনস হচ্ছে যে বায়োসাইকোসোশাল মডেল কিভাবে কাজ করে, কোন কোন জায়গায় কাজ করে, এটা হচ্ছে বায়োসাইকোসোশাল মডেল কাজ করতে গেলে ইন্ডিভিজুয়ালকে রেসপন্সিবল হতে হবে, তাকে বলতে হবে যে তার কোন দিক থেকে অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে, তারপর অ্যানালিসিস করতে হবে কি ব্যাপারটা হয়েছে। তো এই বায়োসাইকোসোশাল মডেলটা আরেকটাও করছে যে ফুললি একটা ইন্ডিভিজুয়ালকে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল দিক থেকে অ্যানালিসিস করতে পারে, এবং
ফোকাস এরিয়াটা হচ্ছে যে শুধুমাত্র তার বায়োলজিক্যাল প্রবলেম হয়েছে বলে বা সাইকোলজিক্যাল বা সোশ্যাল দিক থেকে কোনো সোশ্যাল ফোবিয়া হয়েছে বলে বাকি দিকগুলোকে নেগলেক্ট করছি, শুধু ওই একটা জায়গাকে হাইলাইট করছি তা না, যে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড অবস্থা রয়েছে, প্রত্যেকটাকে আমরা ডিসকভার করার চেষ্টা করছি। এই অ্যাসাম্পশনস গুলো নিয়ে কাজ করছে হচ্ছে বায়োসাইকোসোশাল মডেল। আর এটার বেসিক্যালি হচ্ছে স্ট্রেংথ জায়গাটা বায়োসাইকোসোশাল মডেলের, যত এই মডেলটা ভালো করে অ্যাপ্লাই হচ্ছে তত পেশেন্টের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, তাদের বিহেভিয়ারাল চেঞ্জ কেন হচ্ছে সেটা তারা বুঝতে পারছে, অ্যাজ ওয়েল এজ তাদের ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল হেলথটাকে ঠিক করতে তারা পারছে। একবার যদি ইলনেস বিহেভিয়ারটা আইডেন্টিফাইড হয়ে যায় তাহলে সেখান থেকে হেলথ রিলেটেড বিহেভিয়ার্স গুলো কিভাবে তারা তৈরি করবে সেই আইডেন্টিফিকেশনটাও হয়ে যাচ্ছে। আমি যদি কোনো একটা পার্টিকুলার সাইট ধরি, বায়োলজিক্যাল অর সাইকোলজিক্যাল বা একটা সাইট করলে আমাদের এটা প্রবলেম হতো, কিন্তু বায়োসাইকোসোশাল মডেল তিনটে দিক হাইলাইট করছে বলে কোন দিক থেকে অ্যাকচুয়ালি ইলনেসটা আসছে সেটা আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে এবং বাকিগুলো দিয়ে আমরা হেলথ রিলেটেড বিহেভিয়ারসটাকে তৈরি করে ফেলতে পারছি। এবং ইন্ডিভিজুয়াল এইটার থেকে কি হচ্ছে, এই যে আমরা বুঝে যাচ্ছি যে কোথায় প্রবলেম, তার ফলে ইন্ডিভিজুয়ালরা প্রত্যেকে জিনিসটাকে চ্যালেঞ্জের সাথে নিতে পারছে, তার গুড হেলথটাকে মেনটেন করতে পারছে এবং সেটাকে দিয়ে সে যে কোনো ফিল্ডে অ্যাডজাস্টমেন্টটা করাতে পারছে নিজেদের, ঠিক আছে। এবং বায়োসাইকোসোশাল মডেলটা একটা প্রেডিক্টর হিসেবে কাজ করছে, যে যদি কোনো দিক সময় সাইকোলজিক্যাল দিক থেকে প্রবলেম হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে বায়োলজিক্যাল বা সোশ্যাল দিক থেকেও কোনো না কোনো প্রবলেম আসতে পারে। একটা কিছু এটা অ্যালার্মিং একটা স্টেজ হিসেবে কাজ করে, একটা দিক প্রবলেম হলে বাকি দিকগুলোকে সিগনিফাই করে দেয়, ঠিক আছে। এই সমস্যাগুলো এখানে আইডেন্টিফাইড হয়ে যায় এবং এই অনুযায়ী গাইডেন্স কি হতে পারে, তার কিরকম কাউন্সিলিং হতে পারে সেগুলোও কিন্তু জাস্টিফাইড ফর্মে চলে আসে। তবে লাস্ট যেটা হচ্ছে, এটা একটা লিমিটেশন, এটা ভীষণভাবে টাইম কনজিউমিং এন্ড এক্সপেন্সিভ, কারণ হচ্ছে বায়োলজিক্যাল সাইডটা ডাক্তার নার্স এরা টেক কেয়ার করছে, সাইকোলজিক্যাল সাইডটা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সিলর, থেরাপিস্ট এরা হ্যান্ডেল করছে, whereas সোশ্যাল সাইডটা হ্যান্ডেল করছে কারা, যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছে তারা হ্যান্ডেল করছে। তো তিনটে ফিল্ডে তিনটে আলাদা আলাদা লোক এখানে কাজ করছে, তো সেই হিসেবে বিষয়টা টাইম কনজিউমিং, বাট এন্ড রেজাল্ট ইজ টু গুড, টাইম কনজিউমিং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্সিভ। এখান থেকে ডেটা গ্যাদার করে একজনের থেকে আরেকজনের যে ট্রান্সফর্ম করবো বায়োলজিক্যাল জায়গাতে গেল, সেখান থেকে যে যেটা আইডেন্টিফাইড হলো সেটা হয়তো সাইকোলজিক্যালে গিয়ে পৌঁছলো না, বা সাইকোলজিক্যাল অব্দি গিয়ে পৌঁছে আর সোশ্যাল জায়গাটা দেখা হলো না যে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। তো এই যে ডেটা গ্যাদারিং এর একটা সমস্যা হয় এবং এই মডেলটা ইমপ্লিমেন্ট করা একটু ভীষণ টাফ, এবং সব জায়গায় বায়োলজির সাথে সাইকোলজি, সাইকোলজির সাথে সোশ্যাল বা সোশ্যালের সাথে বায়োলজি, সাইকোলজির সাথে বায়োলজির কি সম্পর্ক সেই রিলেশনশিপটা ফাইন্ড আউট করাটাও কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স ফর্ম নিয়ে নেয়। সবকিছুর সাথে সবকিছুর রিলেশনশিপ অনেক ক্ষেত্রে বাদ করা যায় না, এইগুলো হচ্ছে লিমিটেশন, ঠিক আছে। সো বিপিএস মডেলটা এবার বল বুঝতে পারলি কিনা। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, বিপিএস মডেলটা তো হয়ে গেল, আজকে যেটা পড়ানো ছিল সেটা হয়ে গেল। নেক্সট 15 যে অনলাইন ক্লাসটা হবে, যেটা 9th এর ক্লাসটা, সেখানে মরাল ডেভেলপমেন্টটা হবে, ঠিক আছে, 12টার সময় ক্লাসটা। ওকে, তোরা লিভ করতে পারিস। Thank you, ma'am.